দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রবল ভারত বিরোধিতা আদানির সাথে টিকছে না এই প্রসঙ্গটি নিয়ে। এই সরকারটি যখন গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকারটি, তখন মনে হয়েছিল যে বাংলাদেশে ভারতীয় কোনো পণ্য ঢুকবে না আর। সেখানে বিদ্যুৎ তো বহু দূরের কথা, দূর কি বাত। ভারত মনে হচ্ছিল যেন ভারতের একটা পাখি উড়ে আসবে না বাংলাদেশ সীমান্তে, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু উপায় নেই গোলাম হোসেন, সেটাই অবস্থার দৃষ্টি মনে হচ্ছে। আপনারা জানেন যে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে 2017 সালে বাংলাদেশ সরকার 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটি 25 বছর মেয়াদী চুক্তি সম্পন্ন করে। আদানি 2019 সালে ঝাড়খণ্ডের গোড্ডায় এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শুরু করেন এবং 23 সালে এটি শেষ করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেন। এখন আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসছে। কিন্তু এই সরকারটি যখন গঠিত হলো, তখন তর্জন গর্জনে মনে হলো যে আদানির বিদ্যুৎ হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। আদানির বিদ্যুৎ চুক্তি কিভাবে হয়েছে না হয়েছে এটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এখনো কমিটি সেই কাজ করছে। এই যখন অবস্থা, তখন নতুন খবর পাওয়া যাচ্ছে যে আদানির সাথে চুক্তি বাংলাদেশ সরকার বহাল রাখবে। বহাল কেন রাখবে? এটাকে বহাল রাখবে বললে ভুল হবে, বলতে হবে যে বহাল রাখতে বাধ্য হচ্ছে। চুক্তিটা আওয়ামী লীগ সরকার খানিকটা দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছিল। এই জন্যই বলবো যে আমার দেশে বিদ্যুতের প্রয়োজন 16,000 মেগাওয়াট, কিন্তু আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করেছে আওয়ামী লীগ নেতাদের দিয়ে, দুর্নীতিবাজ নেতাদের দিয়ে 27,000 মেগাওয়াটের বেশি, যেগুলো বসিয়ে বসিয়ে ভাড়া দিয়েছে দীর্ঘদিন। সেই জায়গায় অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে হবে কেন? এই জায়গায় দেশের স্বার্থবিরোধী চুক্তি। এই সরকারটি এগুলো পর্যালোচনা করতে চাইছিল, কিন্তু চুক্তিটি এমনভাবে করা হয়েছে 25 বছর মেয়াদী। এই চুক্তিটি চাইলেই বাতিল করা যাবে না, কারণ আদানি ইনভেস্ট করেছে সেখানে। তার ইনভেস্টটাকে জলে যাবে? জলে ফেলে দিবেন? আপনার পূর্বসূরির ভুলে আদানি তো ব্যবসায় লস দেবে না, খেসারত দেবে না। আদানির জন্য ভারত সরকার বিকল্প ব্যবস্থাও করেছিল। অবিশ্বাস্য দ্রুততায় তাদের প্লান্টের বিদ্যুৎ ভারতীয় ন্যাশনাল গ্রিডে যুক্ত করবার মতো একটি ব্যবস্থাও করেছে। বাংলাদেশে যেহেতু এই সব কথাবার্তা শুনছিল ভারত যে আদানির চুক্তি পর্যালোচনা করা হচ্ছে, সেহেতু বাংলাদেশকে এটি বাতিল করবার প্রক্রিয়া শুরু করে কিনা, এই বিবেচনায় ভারত সরকার আদানির বিদ্যুৎ তাদের জাতীয় গ্রিডে যুক্ত করবার জন্য পথ উন্মুক্ত রেখেছে। কিন্তু সার্বিক বিচার বিশ্লেষণ করে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে যে এটি আসলে বাতিল করা সম্ভব নয় এবং এটি নিয়ে যে কোনো আদালতের শরণাপন্ন হবে। আদালতে যদি জোরালো যুক্তি উপস্থাপন করা না যায়, তাহলে বাংলাদেশের এই অভিযোগটি ধোপে টিকবে না। এই বিষয়টির সাথে সরাসরি যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে গত শুক্রবার 11 অক্টোবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবরগুলো জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের মোট চাহিদার প্রায় 1/10 যোগান আসছে এই প্রকল্পটির থেকে। তাই আদানি চুক্তি সরাসরি বাতিল করা কঠিন হবে। সূত্র আরও বলছে যে ভুল ত্রুটির শক্ত প্রমাণ ছাড়া আন্তর্জাতিক কোনো আদালতে চুক্তি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানানো হলে
সেটিও ব্যর্থ হবার শঙ্কা রয়েছে। আমি খানিক আগে যেটি বললাম, আরেকটি সূত্র বলছে চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যেহেতু সম্ভব নাও হতে পারে, তাই পারস্পরিক সমঝোতা, চমৎকার শব্দ, সমঝোতার ভিত্তিতে শুল্ক কমানোই হতে পারে একমাত্র সম্ভাব্য বিকল্প। বলা হচ্ছে যে আদানির চুক্তির যে বিদ্যুৎ ক্রয় চুক্তি, যে বিদ্যুতের দাম বা শুল্ক এটি বেশি। এখন বাংলাদেশ সরকার ভাবছে যে সমঝোতা। এখন আমার প্রশ্ন, যে সমঝোতাটা কিভাবে হবে? এই সরকারটি শপথ নেবার আগ থেকেই ভারত বিরোধিতা, শপথ নেবার পরেও নানান তর্জন গর্জন। এইরকম যেহেতু ভারত বিরোধিতা, তর্জন গর্জন, সেহেতু ভারতীয় একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের সাথে সমঝোতা কিভাবে হবে? সেটা কি সম্ভব? এই প্রশ্নটা রেখে দিলাম। এই যে সমঝোতা নিয়ে আমি আরো কথা বলতে চাই। সেটি হচ্ছে, সমঝোতাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম পন্থা। শুধু বিদ্যুৎ ক্ষেত্র নয়, ভারতের সাথে সর্বক্ষেত্রে সমঝোতাই হচ্ছে আমাদের বেঁচে থাকার, আমাদের টিকে থাকার একমাত্র পন্থা। আমাদের মতো একটি ছোট্ট দেশ, দুর্বল দেশ, ভারতের সাথে কাজুরি করে আমরা কি টিকে থাকতে পারবো? এই জিজ্ঞাসা সরকার থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জনগণের নিজেকে জিজ্ঞেস করা উচিত। তাহলে আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে কেউ ভারত খেদাও, ভারত বয়কট, ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে যাবে না। এগুলো আমাদের জন্য চরম ক্ষতির কারণ হচ্ছে। পাশের সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশের সাথে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। আমাদের দেশ থেকে ভারত বিরোধী সকল ধরনের উস্কানি বন্ধ করতে হবে। ভারত ছাড়া বাংলাদেশের কোনোভাবেই চলা সম্ভব নয়। এই সত্যটা আমাদের জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উপলব্ধি করতে হবে। এই যে কদিন আগে, গত 3 অক্টোবর নেপালের সাথে যে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটি চুক্তি হলো, এই চুক্তিতে আপনার কি ভারতকে অ্যাভয়েড করবার কোনো ক্ষমতা আছে? নেপাল থেকে বিদ্যুৎটা আসবে কোথা থেকে, কোথা দিয়ে, কোন পথ দিয়ে? নিশ্চয়ই ভারত হয়ে। তাহলে আপনি ভারতকে অ্যাভয়েড করবেন কিভাবে? ভারত হয়ে আসবে বিধায় নেপাল, বাংলাদেশ, ভারত ত্রিদেশীয় চুক্তি করতে বাধ্য হলাম আমরা। আমাদের দেশের সাধারণ মানুষেরও একটু চিন্তা করা দরকার। সেখানে সরকার তো একটা বিরাট ব্যাপার। সরকারে যারা আছেন, সাময়িক সময়ে এসছেন, উস্কানিমূলক কথা বলছেন, এগুলো কেন? আপনি আজ আছে কালকে নেই। কিন্তু আমি জনগণ, বাংলাদেশের জনগণ তো থাকবো। বাংলাদেশের জনগণকে ভারতের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন কেন? আশপাশের দেশগুলোকে দেখেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রবল ভারত বিরোধিতা করছে, করে আবার ভারতকেই নিজেকে সঁপে দিচ্ছে। এই যে সর্বশেষ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, এই মুইজ্জু ভারত বিরোধী। সে দেশের জনগণ মুসলিম প্রধান দেশ মালদ্বীপ। নির্বাচনের আগে আমি বারবার এর আগে একাধিক বক্তব্য বলেছি যে নির্বাচনের আগে তার নির্বাচনী ক্যাম্পেইনের একটি অন্যতম স্লোগান ছিল ইন্ডিয়া আউট। ওই যে জনগণ ভারত বিরোধী, মুসলিম হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত বিরোধিতা করতে হবে, এই স্লোগান দিয়ে এই মুইজ্জু রাষ্ট্র ক্ষমতায় এলো। এসে টিকতে পেরেছে? কঠিন অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে মালদ্বীপ, পর্যটন নির্ভর মালদ্বীপ, যেখানে সিংহভাগ ভারতীয় পর্যটক। নানা কারণে আমি এর আগের বক্তব্যে বলেছি যে ভারতীয় পর্যটকরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
সে দেশের মালদ্বীপের দুজন উপমন্ত্রী কটূক্তি করায় ভারতীয় পর্যটকরা মালদ্বীপ বর্জন করেছিল। আর যায় কোথায়? মহা বিপদে মালদ্বীপ, অর্থনৈতিক সংকটে পড়ে গেছে। শেষে বাধ্য হয়েছে ভারতের কাছে শরণাপন্ন হতে। এই যে কদিন আগে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ভারত সফরে ছিলেন। ভারত থেকে একটা বিশাল সাহায্য সহযোগিতা নিয়ে গেছেন। অর্থাৎ আমাদের এই অঞ্চলে, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বিপদে বড় বন্ধু ভারত। এবং ভারতের পররাষ্ট্রনীতিতেও একটি কথা আছে যে নেইবারহুড ফার্স্ট, প্রতিবেশী সবার আগে। ভারত কিন্তু এটিকে গুরুত্ব দেয়। এই যে মালদ্বীপের এত বিরোধিতা সত্ত্বেও মালদ্বীপকে 2 হাত ভরে সহযোগিতা করেছে। কাজেই আমরা কেন ভারত বিরোধিতা করব? আমাদের তো বাঁচতে হবে। আমরা তো একটা অস্থিতিশীল দেশ, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, সুশাসন নেই, দুর্নীতিতে ভরা এমন একটি দেশ, নিজের পায়ে দাঁড়াতেই পারি না এখন পর্যন্ত, যে কোনো সময় ক্র্যাক করতে পারে। তো সেই সব দেশ আমরা একটা বড় শক্তিশালী দেশের বিরোধিতা করব কেন? এটি আমাদের দেশের জনগণ এবং রাষ্ট্র সবাইকে বুঝতে হবে। আমি আসলে কারো প্রতিপক্ষ হয়ে বা কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আমি নিজে উপলব্ধি করি বিষয়টা, এই জন্যই আমি উপলব্ধি থেকে প্রকাশ করছি। এই উপলব্ধিটা সবার আসা উচিত, সবার শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। শুধুমাত্র ধর্মীয় কারণে, হিন্দুত্ববাদ আর মুসলমানিত্বের কারণে আমরা বিরোধিতা করব কেন? আপনি ভুলে যাবেন না যে শুধুমাত্র ধর্মীয় কারণে যে দেশভাগটা হয়েছিল সেটি ভুল ছিল। সেই দেশভাগ বাংলাদেশ যার সাথে যুক্ত ছিল, যে পাকিস্তানের সাথে 2000 কিলোমিটার দূরের, সেটি ভুল ছিল। এটা মানতে হবে। এখন এসে কি হচ্ছে বাংলাদেশে আপনি দেখছেন। কাজেই আমাদের বুঝতে হবে, আমাদের বোঝা উচিত আমরা এখন একটি স্বাধীন দেশ। আমরা চাইলেই 47-এর আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। স্বাধীন দেশ সবার সাথে মিলেমিশে চলতে হবে। ওই যে আমি বারবার বলি যে আমাদের পররাষ্ট্র নীতির কথা মনে করিয়ে দেই, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। এই নীতিতে চলতে হবে। একজন ব্যক্তি হিসেবে এই নীতিতে চলতে হবে, রাষ্ট্র হিসেবে চলতে হবে, সমাজে চলতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে একটা মানুষ থেকে শুরু করে, একটা সমাজ থেকে শুরু করে, একটা রাষ্ট্রের আমাদের যে চমৎকার পররাষ্ট্র নীতির যে নীতিবাক্য, এই নীতিতে চলা উচিত। তাহলেই আমাদের মঙ্গল। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।